গল্প শুরুতে নায়কের ভয়েস ওভার শোনা যায়, যেখানে সে নিজেকে পরিচয় করিয়ে দেয়। সে বলে, আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন? অবশ্যই না, কারণ আজ আমার অফিসের কস্টিউম পার্টি হচ্ছে আর সবাই ভিন্ন ভিন্ন কস্টিউম পরে এসেছে। আমি নিজেই ইটের দেওয়ালের মতো একটা কস্টিউম পরেছি আর একেবারে দেওয়ালের সাথে লেগে দাঁড়িয়ে আছি। আপনি যদি ভাবেন আমি দেওয়ালের কস্টিউম পরেছি বলে কেউ আমাকে লক্ষ্য করছে না, তাহলে ভুল ভাবছেন। কারণ যদি আমি সাধারণ পোশাকেও থাকতাম তবুও কেউ আমার দিকে খেয়াল করতো না, কারণ আমি একজন ইন্ট্রোভার্ট এবং আমার নাম ড্যান। আসলে ড্যান একজন ইন্ট্রোভার্ট হওয়ার কারণে অন্যদের সঙ্গে কথা বলতে দ্বিধাবোধ করে এবং মানুষের ভিড়ে অস্বস্তি অনুভব করে। সে একটা আইটি কোম্পানিতে বহু বছর ধরে কাজ করছে, কিন্তু অফিসের সিকিউরিটি গার্ড পর্যন্ত তাকে চিনতে পারে না। যখন সে অফিসে ঢুকতে যায় তখন গার্ড তাকে থামিয়ে জিজ্ঞেস করে, তুমি কে? এখানে কি করতে এসেছো? ড্যান কোনো কথা না বলে চুপচাপ নিজের আইডি কার্ড দেখায় আর সিকিউরিটি গার্ড তখন বলে, ঠিক আছে, ভেতরে যাও। এটা শুধু অফিসে নয়, ড্যান প্রতিদিনই একই দোকান থেকে খাবার কেনে, কিন্তু সে কখনো দোকানদারের সঙ্গে কথাও বলেনি, তাই দোকানদারও তাকে চেনে না। একদিন সে দোকানদারকে বলে, আমাকে প্রতিদিনে সেই খাবারটা দিন। কিন্তু দোকানদার উত্তর দেয়, ভাই, এখানে তো প্রতিদিন অনেক কাস্টমার আসে, আমি তো তোমাকে চিনিই না। অফিসের বেশিরভাগ কলিগরাও জানে না যে ড্যান নামের একজন এখানে কাজ করে। কেউ তাকে ডাকলেও শুধুমাত্র তাদের কম্পিউটার ঠিক করার জন্য ডাকে, আর তার সঙ্গে ফ্রেন্ডলি কথা বলার মতো কেউ নেই। ড্যান এতটাই একা যে তার জন্মদিনে তাকে কেউ উইশও করে না। শুধুমাত্র সিম কোম্পানি তাকে একটা হ্যাপি বার্থডে মেসেজ পাঠায় এবং একদিনের জন্য আনলিমিটেড ডাটা গিফট দেয়। তার একমাত্র সঙ্গী তার কম্পিউটার। তার সঙ্গে সে শুধু 2-4টা কথা বলে, সেটাও টাইপের মাধ্যমে, যেমন Ctrl+P প্রিন্ট করার জন্য, Ctrl+C কপি করার জন্য আর Ctrl+Z আন্ডু করার জন্য। একদিন হঠাৎ করে ড্যানকে সোশ্যাল মিডিয়ায় একটা মেয়ে মেসেজ করে, আর মেসেজে লেখা ছিল, তোমাকে কত বছর ধরে দেখিনি, চলো দেখা করি। ড্যান প্রথমে কোনো রিপ্লাই দেয় না, কিন্তু তার এক কলিগ অবাক হয়ে বলে, তোমার কাছে মেয়েরা মেসেজ পাঠায় আর দেখতেও সুন্দর, ব্যাপারটা কি? ড্যান উত্তর দেয়, সে আমার স্কুলের বন্ধু ছিল, আমরা 10 বছর দেখা করিনি। তার কলিগ বলে, তাহলে সমস্যা কি? যেহেতু সে নিজে থেকে ডেকেছে, যাও দেখা করে আসো। ড্যান মেয়েটার সাথে একটা রেস্টুরেন্টে দেখা করে। ড্যান সাধারণত খুবই বোরিং একজন মানুষ, তাই তার সঙ্গে বেশি কেউ কথা বলতে চায় না, কিন্তু এই মেয়েটা তার সঙ্গে খুবই আন্তরিকভাবে কথা বলে এবং জানতে চায়, তুমি এখন কোথায় কাজ করো? উত্তরে ড্যান বলে, আমি একটা আইটি কোম্পানিতে জব করছি। আর তুমি? উত্তরে মেয়েটা বলে, আমি একটা ফেস ক্রিমের মার্কেটিং করি, তুমি কিনলে খুব হ্যান্ডসাম হয়ে যাবে। এই মুহূর্তে ড্যান বুঝে যায় যে মেয়েটা তাদের ফ্রেন্ডশিপের কারণে তাকে ডাকেনি, বরং নিজের প্রোডাক্ট বিক্রি করার জন্য ডেকেছে। মেয়েটা তার ব্যাগ থেকে অনেকগুলো ফেস ক্রিম বের করে আর ড্যান সাথে সাথে সবগুলো কিনে ফেলে। ড্যান যখন মুখে সেই ফেস ক্রিম লাগায় তখন সে গভীরভাবে চিন্তায় পড়ে যায়। এই পৃথিবীতে কেউ কারো সত্যিকারের বন্ধু নয়, সবাই কেবল অ্যাক্টিং করে। সে কল্পনা করে যদি সবার কপালে একটা বাটন থাকতো আর সেটা চাপ দিলে শুধু সত্যি কথা বের হতো, তাহলে কেমন হতো। সে মনে মনে দেখে সে ওই মেয়েটার কপালের একটা বাটন চাপছে আর মেয়েটা সত্যি কথা বলে, আমি শুধু একটা ফেস ক্রিম বিক্রি করতে এসেছিলাম। ঠিক এভাবেই অফিসের সবার ক্ষেত্রেও সে কল্পনা করে। যখন সে কল্পনা জগতে অফিসের সবার বাটন টিপে দেয় তখন সবাই শুধু সত্যি কথা বলতে শুরু করে। একদিন তার এক কলিগ বলে, মার্কেটিং ডিপার্টমেন্টের কম্পিউটার নষ্ট হয়ে গেছে, একটু দেখে আসো। ড্যান সেখানে গিয়ে দেখে নিয়া নামের একটা মেয়ের কম্পিউটার নষ্ট হয়েছে। সাধারণত যখনই সে কারো কম্পিউটার ঠিক করতে যায় কেউ তার সঙ্গে কথা বলে না, কিন্তু আজ নিয়া স্বাভাবিকভাবে তার সঙ্গে কথা বলছে। নিয়া বলে, আসলে সমস্যা কি হয়েছে? ড্যান সমস্যা বুঝিয়ে বলে, ও আচ্ছা, আমি তো এটা জানতামই না, আপনি আসলেই জিনিয়াস। এটাই প্রথমবার ছিল যখন কোনো মেয়ে ড্যানকে তার কাজের জন্য প্রশংসা করেছে। ড্যান কম্পিউটার ঠিক করে দেয় এবং প্রিন্ট কমান্ড আবার কাজ করতে শুরু করে। এতে নিয়া খুবই খুশি হয়ে যায় এবং বলে, থ্যাংক ইউ সো মাচ ড্যান। ড্যান অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি আমার নাম জানেন? নিয়া হেসে বলে যে, হ্যাঁ, আমি তোমাকে ভালোভাবেই চিনি। আরে না, আমি আসলে মজা করছিলাম, আমি তোমার আইডি কার্ডে তোমার নাম দেখেছি। এই অফিসে নিয়াই প্রথম ব্যক্তি যে কাজের বাহিরেও ড্যানের সঙ্গে কথা বলেছে, তাই সে নিয়াকে খুবই পছন্দ করতে শুরু করে। পরবর্তী দিনগুলোতে ড্যান নিয়াকে লক্ষ্য করতে শুরু করে, সে কি করে, কি পছন্দ করে, কোন বিষয়ে আগ্রহী, এই সব কিছু। নিয়া ক্রিসমাসের একটা বিশেষ ডল সেট সংগ্রহ করছে। তার সংগ্রহে সব ডল আছে কেবল একটা বাদে। যদি সে সেটা পেয়ে যায় তাহলে তার সংগ্রহ সম্পূর্ণ হয়ে যাবে। নিয়া একটা ফার্মিং গেম খেলতে খুব ভালোবাসে এবং তার সবচেয়ে বড় স্বপ্ন হলো জাপানে গিয়ে স্নো ফেস্টিভ্যাল উপভোগ করা। যদিও সে সবসময় হাসি খুশি থাকে, তবে তার চোখে এক ধরনের দুঃখ লুকিয়ে থাকে। ড্যান নিয়ার উপর এতটাই মগ্ন হয়ে পড়ে যে সে কল্পনায় দেখতে পায় সে যেন কে হবে কোটিপতি শোতে বসে আছে আর সেখানে সব প্রশ্ন নিয়াকে নিয়ে হচ্ছে। ড্যান প্রতিটা প্রশ্নের সঠিক উত্তর দেয় আর 1 কোটি টাকা জিতে ফেলে। ড্যানের কল্পনার জগৎ ভেঙে যায় যখন সে দেখে অফিসের সিইও নিয়াকে লাঞ্চে নিয়ে যাচ্ছে। অফিসে সবাই অবাক হয়ে গসিপ করতে থাকে, ওদের মধ্যে কিছু চলছে নাকি। ড্যান তার নিজের চোখে দেখে সিইও পার্কিং লটে নিয়াকে ফুলের তোড়া দিচ্ছে। এটা দেখে ড্যান বুঝে যায় যে নিয়া আর সিইওর মধ্যে কিছু চলছে। যদিও সিইও ইতিমধ্যে বিবাহিত, তার একটা সন্তানও আছে, আর নিয়াও এই বিষয়টা জানে। কিন্তু সিইও তাকে কথা দিয়েছে যে সে তার স্ত্রীকে ডিভোর্স দিবে, এরপর নিয়াকে বিয়ে করবে। এসব জানার পর ড্যান খুব হতাশ হয়ে পড়ে। এরপর আমরা দেখি নতুন বছরের জন্য অফিসে পার্টির আয়োজন করা হয়। ড্যান আবারও ইটের দেওয়ালের কস্টিউম পরে নেয় এবং দেওয়ালের মতোই চুপচাপ দাঁড়িয়ে থাকে। এই সময় নিয়া পার্টিতে আসে, কিন্তু সে ড্যানকে খেয়াল করে না।
সে নিজের ফোন পকেটে রাখার জন্য টপটা একটু সরিয়ে নেয় আর তখন ড্যান হঠাৎ দেখতে পায় তার কোমরে একটা তিল আছে। তবে সঙ্গে সঙ্গে সে মুখ ফিরে নেয় এবং নিজেকে মনে করায়, আমি এসব কি করছি, আমি তো এমন মানুষ নই। পার্টির মধ্যে সিইও ঘোষণা করে, আপনারা সবাই অনেক পরিশ্রম করেছেন, তাই আমরা সবাই জাপানে যাচ্ছি এবং বিশেষভাবে স্নো ফেস্টিভ্যাল উপভোগ করব। এ থেকে আমরা বুঝতেই পারি যে সিইও এই ট্রিপ আসলে নেয়ার জন্য আয়োজন করেছে, কিন্তু যেন কারো সন্দেহ না হয় তাই পুরো অফিসকেই সে সাথে নিয়ে যাচ্ছে। নির্ধারিত দিনে পুরো অফিস জাপানে পৌঁছে যায় আর প্রথম দিনে তারা আশেপাশে ঘুরে দেখে। দ্বিতীয় দিনে তারা স্নো ফেস্টিভ্যাল উপভোগ করবে। এরপর তাদের পুরো গ্রুপের একটা ছবি তোলা হয় যেখানে ড্যান একেবারে শেষের সারিতে দাঁড়িয়ে থাকে। তারপর সবাই নিজেদের ইচ্ছা মতো আশেপাশের জায়গাগুলো এক্সপ্লোর করতে শুরু করে দেয়। নিয়া এবং সিইও অন্য একদিকে ঘুরতে চলে যায়। নিয়া যে ডল সংগ্রহ করছিল সেটা একটা বলের ভেতরে পাওয়া যায়, তাই সে ভেন্ডিং মেশিন থেকে একটা বল কিনে, কিন্তু বলের ভেতর থেকে সেই একই ডল বের হয় যা তার কাছে আগে থেকেই ছিল, কিন্তু তার তো সেই লিমিটেড এডিশন ডলটা দরকার। সেখানে একটা ঘড়ি ছিল যা প্রতি ঘন্টায় বাষ্প ছাড়ে এবং সিইও এটা জানত। ঠিক সেই সময়েই সিইও নিয়ার দিকে তাকিয়ে বলে, শোনো, আমি তোমাকে একটা ম্যাজিক দেখাবো। সে ঘড়ির দিকে ইশারা করে আর ঠিক তখনই সেটা বাষ্প ছাড়তে শুরু করে। নিয়া হাসতে শুরু করে আর তখনই সিইও হঠাৎ বিষয়টা বদলে দিয়ে বলে, শোনো, আমি খুব শীঘ্রই আমার স্ত্রীকে তালাক দেব এবং তোমাকে বিয়ে করব। এটা শুনে নিয়া খুবই খুশি হয়ে যায়, কিন্তু এই সব কিছু দেখে ড্যান খুবই কষ্ট পায়। তারপর সবাই স্কেটিং করতে যায় আর স্কেটিং করার সময় নিয়া পড়ে যায়। ড্যান তাকে তুলতে এগিয়ে যায়, কিন্তু ঠিক তখনই সিইও এসে নিয়ার দিকে হাত বাড়িয়ে দেয়। তার এক কলিগ তখন তাকে একটা ম্যাজিক বেল দেখায় আর বলে, জাপানিজরা বিশ্বাস করে যদি তুমি মন থেকে কিছু চাও এবং এই বেল বাজাও তাহলে তোমার সব ইচ্ছা পূরণ হবে। ড্যান জানে না যে এটা সত্যি নাকি মিথ্যা, কিন্তু সে নিয়ার জন্য একবার চেষ্টা করতে চায়। সে মনে মনে প্রার্থনা করে, কমপক্ষে একদিনের জন্য হলেও আমি নিয়ার প্রেমিক হতে চাই, আমি শুধু একটা দিন তার সঙ্গে আনন্দে কাটাতে চাই। তারপর সে বেল বাজিয়ে দেয়। এরপর সবাই একটা বড় হোটেলে যায় যেখানে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। কিছুক্ষণ পর আমরা দেখি সিইওর স্ত্রী আর সন্তান সেখানে আসে। এটা দেখে নিয়া খুবই কষ্ট পায়, কারণ এখন সিইও তার সঙ্গে নয় বরং তার ফ্যামিলির সঙ্গে স্নো ফেস্টিভ্যাল উপভোগ করবে। ডিনারের সময় নিয়া ঠিক সিইও ও তার স্ত্রীর পেছনে বসেছিল এবং তাদের কথাবার্তা শুনছিল। সিইওর স্ত্রী বলে, আমি তোমাকে একটা সুখবর দিতে এসেছি, আমাদের দ্বিতীয় সন্তান আসতে চলেছে। এটা শুনে নিয়া একেবারে ভেঙে পড়ে। সে বাহিরে গিয়ে সিইওকে ফোন করে আর সিইও বলে, আমার স্ত্রী প্রেগনেন্ট, এই মুহূর্তে আমি তাকে ডিভোর্স দিতে পারবো না, তুমি এক কাজ করো, 1 বছর অপেক্ষা করো, তারপর ডিভোর্স হবে আর আমি তোমাকে বিয়ে করব। এই কথা শুনে নিয়া খুবই কাঁদতে থাকে। সে বুঝতে পারে যে সিইও তাকে ভালোবাসে না, সে শুধু তাকে ইউজ করছে। হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আপনারা যদি আমার মতো এই মুভি এক্সপ্লেন ভিডিও বানিয়ে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, অথবা ডিসক্রিপশনে আমাদের পেজের লিঙ্ক দেওয়া আছে, আমাদের পেজে মেসেজ দিতে পারেন। 1 মাসের এই কোর্সে আপনারা ইউটিউব চ্যানেল খোলা থেকে শুরু করে কিভাবে ভিডিও বানিয়ে টাকা ইনকাম করতে পারবেন তার সবটাই শিখতে পারবেন। আর যতদিন না আপনাদের ইউটিউব থেকে টাকা ইনকাম হচ্ছে ততদিন আপনারা আমার সাপোর্ট পাবেন। তো এবার গল্পে আসা যাক। নিয়া বাথরুমে গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। ড্যান এসব দেখে সহ্য করতে পারে না, তবে সে কিছু বলতেও পারে না। পরের দিন সবাই বাহিরে বেরিয়ে যায়, কিন্তু নিয়া বাসে ওঠেনি। ড্যান এটা খেয়াল করে আর সেও বাসে ওঠে না। আসলে নিয়া তার রুমে বসে কাঁদছিল। তার হাতে একটা টিকিট ছিল যেখানে ট্যুরের লোকেশনগুলো ছিল। সেখানে কিছু জায়গায় সিল মারা ছিল, কিন্তু অনেকগুলো জায়গায় এখনো সিল পড়েনি, কারণ তারা সেখানে ঘুরতে যায়নি। সবচেয়ে বড় কথা, নিয়া এখনো স্নো ফেস্টিভ্যাল ঘুরতে যায়নি। নিয়া চাইলে সেখানে যেতে পারত, কিন্তু যখন জীবনে এমন ঝড় বয়ে যায় তখন কে বা চায় ফেস্টিভ্যাল উপভোগ করতে। এই ভাবনা থেকে সে টিকিটটা ছিঁড়ে ফেলে। তারপর স্কেটিং করার অজুহাতে সে পাহাড়ের চূড়ায় উঠে আত্মহত্যা করতে চায়। ড্যান তাকে দেখে ফেলে, কিন্তু ড্যান জানে না যে স্কেটিং কিভাবে করতে হয়। তারপরেও সে অন্যদের সাহায্য নিয়ে নিয়াকে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে নিয়াকে পাওয়া যায়। ড্যান তার কাছে ছুটে যায় আর সৌভাগ্যবশত নিয়া বেঁচে যায়। পরদিন নিয়া হাসপাতালে বেডে চোখ খোলে। সে জিজ্ঞেস করে, আমি জাপানে কিভাবে এলাম? ড্যান চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো নিয়া? তখন নিয়া বলে, তুমি কে? ডাক্তার ড্যানকে জানায় নিয়া ওপর থেকে লাফ দেওয়ার কারণে বরফের উপর অনেকক্ষণ পড়েছিল, ফলে তার মস্তিষ্কে সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে আর এক ধরনের অদ্ভুত মেমোরি লসের শিকার হয়েছে। সে শুধুমাত্র গত 4 বছরে কি ঘটেছে তা ভুলে গেছে, আর শুধুমাত্র তা আজকের জন্য, অর্থাৎ কাল সকালে তার সব স্মৃতি ফিরে আসবে, কিন্তু আজকের দিনটা নিয়া ভুলে যাবে। এটা শুনে ড্যান অবাক হয়ে যায়। ডাক্তার নিয়াকে ছেড়ে দেয় কারণ সে শারীরিকভাবে পুরোপুরি সুস্থ। ছাড়ার সময় নিয়া যখন কাগজে সাইন করতে যায় তখন দেখে সেখানে 2016 লেখা। সে অবাক হয়ে জিজ্ঞেস করে, এটা কি? এখন তো 2012 সাল চলছে, তাই না? ড্যান প্রথমে সত্যি বলতে চায় না, কিন্তু শেষমেশ সে বলে ফেলে, তোমার একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল, তুমি গত 4 বছরে সবকিছু ভুলে গিয়েছ। তবে ভয় নেই, এটা কেবল আজকের জন্য, কাল থেকে তোমার সব মনে পড়বে। আসলে আমরা অফিস ট্যুরে জাপানে এসেছি। এই বলে সে নিয়াকে তাদের গ্রুপ ফটো দেখায়। ছবি দেখে নিয়া জিজ্ঞেস করে, এই ছবিতে তুমি কোথায়? ড্যান জুম করে দেখায়, এই যে আমি একেবারে শেষের সারিতে দাঁড়িয়ে আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দুজনে এখানে কি করছি? বাকিরা কোথায়? বাকিরা ঘুরতে গেছে। তাহলে আমরা এখানে কি করছি? দেখো, তুমি অন্য কোথাও ঘুরতে যেতে চেয়েছিলে, তাই আমিও তোমার সঙ্গে চলে এসেছি।
কেন, তুমি আমার সঙ্গে এসেছো কেন? তুমি কি আমার বয়ফ্রেন্ড? এটা শুনে ড্যান একটু ঘাবড়ে যায়, কিন্তু তখন তার মনে পড়ে যে সে বেল বাজিয়ে প্রার্থনা করেছিল যেন নিয়া একদিনের জন্য তার গার্লফ্রেন্ড হয়ে যায়। এটা চিন্তা করে সে বলে, হ্যাঁ আমি তোমার বয়ফ্রেন্ড। কিন্তু নিয়ার ভেতরে সন্দেহ কাজ করে, তাই সে বলে, তাহলে তো আমাদের একসাথে ছবি থাকার কথা, সেগুলো দেখাও দেখি। উত্তরে ড্যান বলে, আসলে আমার ছবি তোলা তেমন পছন্দ না, এজন্য আমরা একসাথে কোনো ছবি তুলিনি। নিয়া রেগে গিয়ে বলে, প্রমাণ ছাড়া আমি কিভাবে বিশ্বাস করব যে তুমি আমার বয়ফ্রেন্ড? আর এই গ্রুপ ফটোতে আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি আর তুমি অন্য জায়গায়, এমন কেন? আসলে অফিসের কেউ জানে না যে আমরা রিলেশনে আছি, তাই সবার সামনে আমরা দূরত্ব বজায় রেখে চলি। তাছাড়াও আমি অফিসের সিইও, এজন্য আমাদের রিলেশনের ব্যাপারটা গোপন রেখেছি। নিয়া তার ফোন চেক করে দেখে অনেকক্ষণ বরফে পড়ে থাকার কারণে তার ফোনটা কাজ করা বন্ধ করে দিয়েছে। সে বলে, আমার তোমাকে দেখে একটুও ফিলিংস আসছে না, তোমাকে দেখে সিইও মনে হচ্ছে না, আর তুমি আমার টাইপেরও না। আমি কিভাবে তোমার প্রেমে পড়লাম এটাই ভেবে পাচ্ছি না। ড্যানে তখন কস্টিউম পার্টির কথা মনে পড়ে যায়, যেখানে সে ভুলবশত নিয়ার কোমরের তিল দেখেছিল। তাই সে বলে ওঠে, তোমার কোমরে একটা তিল আছে, আমি জানি। এটা শুনে নিয়া ড্যানের কথা কিছুটা বিশ্বাস করে। এরপর তারা একসাথে ঘুরতে বের হয়। তখন ড্যান সেই টিকিটটা নিয়াকে দেখায়, যেটা সে ছিঁড়ে ফেলেছিল। ড্যান সেটা টেপ দিয়ে সুন্দর করে জোড়া লাগিয়ে রেখেছে। সে বলে, দেখো, এখন আমরা এসব জায়গায় ঘুরতে যাব, আর শেষে আমরা যাব তোমার ফেভারিট জায়গা অর্থাৎ স্নো ফেস্টিভ্যালে। কিন্তু নিয়ার গত বছর থেকে স্নো ফেস্টিভ্যালে যাওয়ার ইচ্ছা জেগেছিল, আর যেহেতু সে বিগত 4 বছরের সবকিছু ভুলে গেছে, তাই তার এখন কোনো স্নো ফেস্টিভ্যালে যাওয়ার ইচ্ছা নেই। টিকিটটা দেখে নিয়া জিজ্ঞেস করে, এটা ছেঁড়া কেন? উত্তরে ড্যান বলে, তুমি তো নিজেই ছিঁড়েছিলে। আসলে তুমি আমার সঙ্গে সব জায়গায় ঘুরতে যেতে চেয়েছিলে, কিন্তু আমি কাজের অজুহাত দিয়েছিলাম আর তুমি রেগে এই টিকিটটা ছিঁড়ে ফেলেছিলে। নিয়া তো বিশ্বাসই করতে পারছে না যে ড্যানের মতো একজন মানুষের জন্য সে এত ভালোবাসা অনুভব করে। ড্যান বলে, তাহলে এখন চলো আমাদের ট্যুর শুরু করি। কিন্তু নিয়া স্পষ্টভাবে বলে দেয় যে আমার কোথাও যাওয়ার কোনো ইচ্ছা নেই, তুমি তোমার পথে যাও আর আমাকে আমার মতো থাকতে দাও। তবে ড্যান তাকে একা ছেড়ে যায় না। রাস্তা পার হওয়ার সময় সে নিয়ার হাত ধরে নেয়, কিন্তু নিয়ার সঙ্গে সঙ্গে তার হাত ছাড়িয়ে নিয়ে বলে, শোনো, যদি এটা সত্যি হয় যে আমরা প্রেমিক প্রেমিকা ছিলাম, তবুও আমার কিছু মনে পড়ছে না, তাই প্লিজ আমাকে ছেড়ে দাও এবং ধরে নাও যে আজ আমাদের ব্রেকআপ হয়ে গেছে। আর যদি কালকেও আমি তোমাকে মনে রাখি তবে সেটা আলাদা ব্যাপার। আমি স্বপ্নেও ভাবতে পারছি না যে তোমার মতো একজনকে আমি ভালোবাসতে পারি। এসব শুনে ড্যানের মুখ হঠাৎই ছোট হয়ে যায়। সে জিজ্ঞেস করে, আমার মতো বলতে কি বোঝাতে চাইছো? নিয়া বলে, তোমার চেহারা, তোমার চুল, তোমার পোশাক কিছুই আমার ভালো লাগছে না, তুমি একেবারেই আমার টাইপের না। ড্যান সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়, চুপচাপ রাস্তা পার হতে শুরু করে এবং প্রায় গাড়ির নিচে চলে যাচ্ছিল। নিয়া দূর থেকে চিৎকার করে বলে, তোমার কান কি বন্ধ হয়ে গেছে নাকি? ড্যান চাইলে এই মুহূর্তে নিয়াকে ছেড়ে চলে যেতে পারত, কিন্তু সেভাবে নিয়ার কিছুই মনে নেই, আর এখানে একা সে কিভাবে সামলাবে। তাই সে নিজের কষ্ট চেপে রেখে আবার নিয়ার কাছে ফিরে যায়। সে বলে, ঠিক আছে, তুমি যা ইচ্ছা তাই করো, কিন্তু আমার খুব খিদে পেয়েছে, কাছে একটা রেস্টুরেন্ট আছে, একা খেতে গেলে বোরিং লাগবে, তুমি কি আমার সঙ্গে যাবে? নিয়ার ড্যানের জন্য একটু খারাপ লাগে, তাই সে তার সঙ্গে রেস্টুরেন্টে যায়। ড্যান জাপানি খাবার একদমই পছন্দ করে না। সে একটার পর একটা খাবার চেখে দেখে আর বমি করার মতো মুখ করে বসে। তার এক্সপ্রেশন দেখে নিয়া হাসতে হাসতে বলে, তুমি তো অনেক ফানি। তারপর সে বলে, আসলে এখন হোটেল রুমে বসে কী বা করব? তুমি কিছু জায়গার নাম বলেছিলে, চলো না সেগুলোই ঘুরে আসি। এটা শুনে ড্যানের খুশির যেন সীমা থাকে না। দুজনে ট্রেনে ওঠে আর কিছুক্ষণ পরে নিয়া তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। অবশেষে তারা তাদের গন্তব্যে পৌঁছায়, যেখানে অনেক সুন্দর দৃশ্য দেখে নিয়া আনন্দে জিজ্ঞেস করে, তুমি সত্যিই যদি আমার প্রেমিক হও তাহলে কখনো আমার চোখের দিক তাকিয়ে কথা বলো না কেন? ড্যান বলে, আসলে ছোটবেলা থেকে কারোর চোখে চোখ রেখে কথা বলার অভ্যাস নেই তো, এজন। নিয়া মুচকি এসে বলে, তাহলে আমি তোমার প্রেমে পড়লাম কিভাবে? ও হ্যাঁ, তুমি তো আমার সিইও, হয়তো এজন্যই ইমপ্রেসড হয়েছিলাম। তারপর সে জিজ্ঞেস করে, আমাদের দেখা প্রথম কবে হয়েছিল? ড্যান স্মৃতিচারণ করে বলে, সেদিন তুমি সাদা ড্রেস পরেছিলে আর কালো হিলস আর লাল বেল্ট পরেছিলে। নিয়া অবাক হয়ে যায়, কেউ এত খুঁটিনাটি মনে রাখতে পারে? ড্যান হাসে, আমি পারি। তোমার সবকিছু আমার মনে আছে, কারণ আমি তোমাকে ভালোবাসি। ড্যান বলে, আমাদের পার্কিং লটে তুমি জায়গা পেতে না, তাই আমি আগেই নিজের গাড়ি পার্ক করতাম। তুমি আসার পর আমি নিজের গাড়ি সরিয়ে দিতাম যেন তুমি জায়গা পাও। তুমি যে গেম খেলতে পারছিলে না, আমি রাত জেগে সেটার পরবর্তী লেভেল আনলক করে দিয়েছিলাম। অফিস শেষ হওয়ার পর তোমার ডেস্ক এলোমেলো থাকতো, আমি সেটাকে সাজিয়ে দিতাম, আর তুমি মনে করতে হাউসকিপার এসব করেছে, আর তুমি তার প্রশংসাও করতে, কিন্তু জানতেই পারোনি যে এসব আমি করতাম। আর তুমি যে পুরনো গান ভালোবাসো, আমি সেগুলো সব তোমার সিস্টেমে আপলোড করে দিয়েছিলাম যাতে তুমি মন দিয়ে শুনতে পারো। এসব কথা শুনে নিয়া হতবাক হয়ে যায়, কিন্তু তার এখনও বিশ্বাস হচ্ছিল না যে কেউ তাকে এতটাও ভালোবাসতে পারে। এমন সময় ড্যানের ফোনে একটা মেসেজ আসে। নিয়া ফোনটা কেড়ে নিয়ে পড়ে, আজ আপনার জন্মদিন, এই উপলক্ষে আপনাকে আনলিমিটেড ডাটা ফ্রি দেওয়া হলো। নিয়া চমকে ওঠে, আজ তোমার জন্মদিন? ড্যান হাসে, হ্যাঁ, আমি 30-এ পা দিলাম। নিয়া অবাক হয়ে বলে, 30? আমি তো মাত্র 24। ড্যান বলে, তুমি তো 4 বছর ভুলে গেছো, বাস্তবে তুমি 28। নিয়া বলে, তাই তো, আমার তো অনেক বয়স হয়ে গেছে, 30-এর আগে আমাকে বিয়ে করতে হবে। এভাবে গল্প করতে করতে তারা সব জায়গায় ঘুরতে থাকে। তারা অনেক এনজয় করে। এরপর তারা স্নো ফেস্টিভ্যালে যাওয়ার জন্য প্রস্তুত হয়, কিন্তু হঠাৎই তুষারপাত শুরু হয়ে যায়।
সব ট্রেন বাতিল হয়ে যায় আর ড্যান চিন্তায় পড়ে যায়, কারণ তার কাছে কেবল আজকের দিনটাই আছে যেটা সে নিয়ার সঙ্গে কাটাতে চেয়েছিল। কারণ কাল তো নিয়ার সব স্মৃতি ফিরে আসবে আর সে ড্যানের সঙ্গে কাটানোর প্রত্যেকটা মুহূর্ত ভুলে যাবে। ড্যান এখন একটা সুপার শপে চুপচাপ বসে আছে, কারণ বাহিরে অনেক ভয়ঙ্কর তুষারপাত হচ্ছে। তখন নিয়া একটা ছোট্ট কেক নিয়ে আসে, তাতে মোমবাতি জ্বালিয়ে বলে, শুভ জন্মদিন ড্যান। ড্যানের চোখ আনন্দে চিকচিক করে ওঠে। নিয়া বলে, একটা উইশ করে মোমবাতিতে ফু দাও। ড্যান মোমবাতি নিভিয়ে বলে, আমি চাই তুষারপাত বন্ধ হোক, ট্রেন চালু হোক, যেন আমরা স্নো ফেস্টিভ্যালে যেতে পারি। নিয়া অবাক হয়ে বলে, তুমি সবসময় শুধু আমার কথাই ভাবো, নিজের জন্য কিছু চাও না? ড্যান বলে, তুমি হয়তো ভুলে গিয়েছ, কিন্তু আমি এখনো ভুলিনি যে স্নো ফেস্টিভ্যালে যাওয়া তোমার জীবনের সবচেয়ে বড় ড্রিম ছিল। আমি কখনোই চাইবো না যে তুমি সেই আনন্দটা মিস করো, আর আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন হলো তোমাকে সেই স্নো ফেস্টিভ্যাল উপভোগ করানো। নিয়া ড্যানের প্রতিটা কথা শুনে মুগ্ধ হতে থাকে এবং ধীরে ধীরে সে ড্যানকে পছন্দ করতে শুরু করে। সে বলে, আমার কিছু মনে নেই, কিন্তু কেননা আমরা আবার নতুনভাবে শুরু করি। আমি এখানে দাঁড়িয়ে থাকি, তুমি ওখান থেকে এসে আমাকে সুন্দর একটা কবিতা শুনে ইমপ্রেস করো। ড্যান রাজি হয়ে যায় আর সে সাহস সঞ্চয় করে তার কাছে এসে বলে, তোমার যে আঘাত লেগেছিল সেটা কি ভালো হয়ে গেছে? নিয়া অবাক হয়ে বলে, আমার আবার কখন আঘাত লাগলো? ড্যান হেসে বলে, ওই যে বলে না, পরীরা যখন স্বর্গ থেকে মাটিতে নামে তখন তারা আকাশ থেকে ঝাঁপ দেয়, তাই তোমার আঘাত লাগাটা স্বাভাবিক। তাই জানতে চাচ্ছিলাম তোমার ব্যথা কি ঠিক হয়েছে? নিয়া হেসে বলে, তোমার কবিতায় আগুন লাগুক, এটা কোনো কবিতা হলো নাকি? কিছু রোমান্টিক ভাবো আর বলো, যাও আবার আসো। ড্যান আবার চেষ্টা করে, কিন্তু নিয়ার সামনে এলেই সে তার সব কথা ভুলে যায়। সে বলে, দেখো এবারও আমি প্রস্তুত নই, কিন্তু আবার আসছি। এটা বলে সে লজ্জায় চলে যায়। এভাবে ড্যান বারবার বিভিন্ন পদ্ধতি ট্রাই করে, আর এসব দেখে নিয়া হাসতে হাসতে বলে, তুমি কোন মাটির মানুষ? তুমি আমাকে এতটা ভালোবাসো, কিন্তু একটা ভালো কবিতা পর্যন্ত বলতে পারছো না? ড্যান উত্তর দেয়, আসলে আমি বুঝতে পারছি না যে কি বলবো। মানুষ মাউন্ট এভারেস্টে কেন ওঠে? কারণ তারা পাহাড় চড়তে ভালোবাসে। কিন্তু যদি তাদের জিজ্ঞেস করো কেন তারা পাহাড় উঠতে ভালোবাসে, তাহলে তারা হয়তো কোনো উত্তর দিতে পারবে না। নিয়া বলে, আরে তুমি বলতে চাইছোটা কি? ড্যান বলে, নিয়া তুমি আমার মাউন্ট এভারেস্ট। তোমাকে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু কেন ভালো লাগে সেটা আমি নিজেও জানি না, কারণ ভালোবাসার কোনো কারণ থাকে না। নিয়া মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে এবং ধীরে ধীরে সে ড্যানের প্রেমে পড়ে যায়। এদিকে ঝড় থেমে যায় আর ট্রেন চলতে শুরু করে। তারা দুজনে একসঙ্গে স্নো ফেস্টিভ্যালের দিকে রওনা দেয়। সেখানে গিয়ে তারা অনেক আনন্দ করে। নিয়া একটা ভেন্ডিং মেশিনে গিয়ে সেই ক্রিসমাস ডলের জন্য চেষ্টা করে, আর এবার সে অবাক হয়ে দেখে তার সেই লিমিটেড এডিশন ডলটা সে পেয়ে গেছে। স্নো ফেস্টিভ্যালটা অসাধারণ ছিল। তারা একে অপরের হাত ধরে পুরো জায়গা ঘুরে দেখে। সেখানে একটা চার্চ ছিল, যেখানে গিয়ে ড্যান বলে, তুমি তো বলেছিলে 30-এর আগে বিয়ে করতে চাও, তাই না? তাহলে এখনই বিয়ে করি। এই বলে তারা চকলেটের একটা আংটি বের করে একে অপরের হাতে পরিয়ে দেয়। রাতে হোটেলে ফিরে এসে নিয়া বুঝতে পারে যে সে ড্যানকে ভালোবেসে ফেলেছে। সে তার সঙ্গে ইন্টিমেট হতে চায়, কিন্তু ড্যান হঠাৎ বুঝতে পারে যে তারা ভুল করছে। সে ভাবে নিয়া সবকিছু ভুল বুঝছে, আমাকে সত্যি বলতে হবে। এই চিন্তা থেকে সে নিয়ার হাত ধরে তার কপাল ছুঁয়ে মনে মনে কল্পনা করে যেন সে সত্যের একটা বাটন টিপেছে। আর তখনই সে বলতে শুরু করে, নিয়া আমাকে মাফ করো, আমি তোমাকে মিথ্যা বলেছি। আমি কোনো সিইও নই, আর আমি তোমার আসল প্রেমিকও নই। যার সঙ্গে তোমার ছবি আছে সেই আসল সিইও, আর তিনি তোমার প্রেমিক। আমি শুধু একদম সাধারণ কর্মচারী। আমি তোমার সঙ্গে শুধু একটা দিন আনন্দের সঙ্গে কাটাতে চেয়েছিলাম, কিন্তু এভাবে নয়। নিয়া রেগে গিয়ে বলে, তুমি এতক্ষণ আমাকে বোকা বানিয়ে এসেছো। তুমি এত নিচু মানুষ, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। সে রাগে ড্যানের ব্যাগ ছুঁড়ে ফেলে দেয় এবং তাকে বেরিয়ে যেতে বলে। এরপর সে আসল সিইওকে ফোন করে জিজ্ঞেস করে, তুমি কি আমার বয়ফ্রেন্ড? কিন্তু সিইও বলে, এ বিষয়ে কাল অফিসে কথা হবে। আর ফোনের উপর থেকে একটা শিশুর কান্নার শব্দও ভেসে আসে। নিয়া হতভম্ব হয়ে ভাবে যে কে এই বাচ্চা? আমার প্রেমিক কি সত্যি একজন প্রতারক? এসব ভেবে তার মাথা ব্যথা শুরু হয়ে যায়। সে বাহিরে এসে দেখে ড্যান অনেকক্ষণ ধরে বরফের মধ্যে কিছু একটা খুঁজছে। সে রেগে গিয়ে ড্যানকে জিজ্ঞেস করে, তুমি যাকে আমার বয়ফ্রেন্ড বলেছ সে তো আমার সঙ্গে এমনভাবে কথা বলছে যেন সে আমাকে চেনেই না। তাছাড়াও তার কাছ থেকে একটা ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ আসছিল। ড্যান অবশেষে নিয়াকে সব সত্য বলতে শুরু করে। সে জানায়, তোমার প্রেমিক আসলে তোমাকে ধোঁকা দিচ্ছে। সে তোমাকে বলেছিল সে তার স্ত্রীকে ডিভোর্স দিবে, কিন্তু সে আসলে তার পরিবারের সঙ্গেই সুখে আছে, আর সে তোমাকে ইউজ করছে। তুমি যখন এটা বুঝতে পারো তখনই তুমি আত্মহত্যা করার চেষ্টা করেছিলে, কিন্তু আমি তোমাকে বাঁচিয়েছি। এসব শুনে নিয়া এতটাই কান্না করতে শুরু করে যে তার শ্বাস নিতেও কষ্ট হয়। আর তখনই ড্যান কাঁদতে কাঁদতে বলে, আমি তোমাকে সত্যিকারের ভালোবাসি নিয়া। তুমি আমাকে চিনতে না, আমি শুধু দূর থেকে তোমাকে ভালোবেসে গেছি। তুমি তো জানতেই না যে ড্যান নামের কেউ আছে যে দূর থেকে সবসময় তোমাকে ভালোবাসে আর তোমার ব্যাপারে ভাবতে থাকে। তোমার কাছে তো আমি অপরিচিত ছিলাম, কিন্তু আজ তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার জীবনের সেরা মুহূর্ত ছিল। আমি কখনো আজকের দিনটা ভুলব না। তুমি জানো, কেউ আজ পর্যন্ত আমাকে বার্থডে উইশ করেনি, কেউ কখনো আমার জন্য কেক আনেনি। তুমিই প্রথম যে আমাকে এতটা ভালোবাসা দিয়েছ। তোমার থেকে আমি এতটা ভালোবাসা পাবো যা আমি কখনো স্বপ্নেও ভাবিনি। আর আজ একটা দিনে আমি যতটা ভালোবাসা পেয়েছি, এই স্মৃতিটা আঁকড়ে ধরে আমি আমার বাকিটা জীবন হাসি মুখে কাটিয়ে দিব। এটা শুনে নিয়া ড্যানের বুকে মাথা গুঁজে কাঁদতে থাকে। তারপর তারা দুজনে একটা জায়গায় বসে গল্প করা শুরু করে। হঠাৎ ড্যান বলে ওঠে, পেয়ে গেছি।
দেখো এই সেই ডল যেটা তুমি এত বছর ধরে খুঁজছিলে, আর এটা আমি আমার ব্যাগে রেখেছিলাম, কিন্তু তুমি যখন জানালা দিয়ে ব্যাগ ছুঁড়ে ফেলে দিয়েছ এই ডলটা বরফের মধ্যে পড়ে গিয়েছিল। নিয়া অবাক হয়ে বলে, তুমি এতক্ষণ ধরে বরফের মধ্যে এই ছোট্ট পুতুলটা খুঁজছিলে? ড্যান হেসে বলে, হ্যাঁ, কারণ যখন তোমার স্মৃতি ফিরে আসবে তখন এই ডল দেখে তোমার মুখে যে হাসি ফুটবে সেটা দেখে আমি সত্যি খুশি থাকব। আর এসব শুনে নিয়া ইমোশনাল হয়ে যায়। সে ড্যানকে কিস করে বলে, আমি আর সিওর মুখও দেখতে চাই না, আমি শুধু তোমার সঙ্গেই থাকতে চাই। কিন্তু ড্যান বলে, এটা সম্ভব নয়, কারণ কাল তুমি সবই ভুলে যাবে। নিয়া কাঁদতে কাঁদতে বলে, না, আমি তোমাকে ভুলতে চাই না। এই বলে সে তার নিজের জন্য ফোনে একটা ভিডিও রেকর্ড করা শুরু করে, যেখানে সে বলে, নিয়া, যদি তুমি এই ভিডিওটা দেখো তার মানে তুমি আজকের দিনটা ভুলে গিয়েছো। আজকের দিনটা তোমার জীবনের সবচেয়ে সেরা দিন ছিল। তুমি আজকের দিনটা ভুলে গেলেও প্লিজ ড্যানকে ভুলো না, কারণ তুমি তাকে সত্যিকারের ভালোবাসো, আর তার মতো ছেলে তুমি এই লাইফে কখনোই পাবে না। তখন ড্যান তাকে বলে, আমি তোমাকে আগেও একবার প্রপোজ করেছিলাম। তারপর আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে সেই কস্টিউম পার্টির শেষে নিয়া বাহিরে দাঁড়িয়ে কান্না করছিল, আর ড্যান এসে তাকে বলে, আমি জানি তুমি সিওকে ভালোবাসো, কিন্তু সত্যি বলতে সে একটা চিটার, সে তোমাকে ধোকা দিচ্ছে। আমি জানি তুমি আমাকে পছন্দ করবে না, আমি আসলে তোমার টাইপেরই না, কিন্তু আমি তোমাকে একটা কথা দিতে পারি, আমার সঙ্গে থাকলে তোমার জীবনে কোনো দুঃখ আসবে না, তোমার জীবনে প্রতিটা মুহূর্ত হবে আনন্দময়। সে সময় এসব শুনে নিয়া তার উপর বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা বর্তমানে সিন দেখি, ড্যান নিয়াকে বলে, এসব ভিডিও রেকর্ড করা বন্ধ করো, কারণ এমনিতেও কালকে তুমি সব ভুলে যাবে আর আমাকে চিনবে না। নিয়া কান্না করতে করতে বলে, আমি যদি সব ভুলেও যাই তোমার তো সব মনে থাকবে, তাই না? তুমি এসে আমাকে মনে করিয়ে দিবে আর এই ভিডিও দেখাবে, তাহলে আমার সব মনে পড়ে যাবে। প্লিজ ড্যান, আমাকে সাহায্য করো, আমি তোমার মতো মানুষকে আমার লাইফ থেকে হারাতে চাই না। ড্যান এবার রাজি হয়ে যায়। তারপর তারা হোটেলে বসে একসাথে কিছু সময় কাটায়। নিয়া ঘুমিয়ে পড়ে আর ড্যান তাকে কোলে তুলে বিছানায় নিয়ে শুইয়ে দেয়। পরের দিন সকালে নিয়া সত্যি সব ভুলে যায়। তার শুধু এতটুকু মনে আছে সিও তার সাথে চিটিং করেছে আর সে সুসাইড করতে গিয়েছিল। কিন্তু সে তার হাতে একটা চকলেটের আংটি দেখতে পায়। সে হোটেলের রিসেপশনে যায় আর তারা তাকে বলে, আপনার ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আর একটা ব্যক্তি আপনাকে বাঁচিয়ে হসপিটালে নিয়ে যায়। এছাড়া আমরা তার ব্যাপারে আর কিছুই জানি না। কিছুক্ষণ পর নিয়া একটা বাসে চড়ে বেরিয়ে পড়ে, আর সেই বাসের পিছনেই একটা সিটে ড্যান অপরিচিতর মতো বসে সেই সব জায়গা দেখতে থাকে যেখানে গতকাল সে আর নিয়া ঘুরেছে। পরদিন নিয়া অফিসে গিয়ে তার ব্যাগে সেই টিকিটটা দেখতে পায় যেখানে সব ভ্রমণের জায়গায় সিল মারা আছে। যতদূর নিয়ার মনে আছে সে সেই ফেস্টিভ্যালে যায়নি, তাই সেই স্টিকারে সিল মারা দেখে অবাক হয়ে যায়। তাছাড়াও তার ব্যাগে সেই ক্রিসমাস কালেকশনের সেই লিমিটেড ডলটাও পেয়ে যায়। তারপর সে তার ফোন চেক করে দেখে যে সে স্নো ফেস্টিভ্যালে অনেক এনজয় করেছে। সে অবাক হয়ে ভাবতে থাকে, আমি কি সত্যি স্নো ফেস্টিভ্যালে গিয়েছিলাম? তাহলে কে ছিল আমার সঙ্গে, আর আমার ভিডিওগুলো কে শ্যুট করেছে? এসব দেখে নিয়া একটা বিষয় পরিষ্কারভাবে বুঝতে পারে যে সে সত্যি সেদিন অনেক খুশি ছিল। এতদিন তার আনন্দ ছিল সব বানোয়াট, কিন্তু ভিডিওতে তার মধ্যে যে আনন্দটা দেখা যাচ্ছে সেটা আসলে মন থেকে ছিল। তখনই সেখানে সিও চলে আসে আর তাকে বলে, আমি তোমাকে ইগনোর করেছি, এজন্য ক্ষমা করে দিও। তুমি শুধু একটা বছর আমাকে সময় দাও, আমি আমার ওয়াইফকে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করে নিব। তখন নিয়া বলে ওঠে, বেটার হয় আমরা আজ থেকে সবকিছু ভুলে যাই, আমাদের ব্রেকআপ করাই ভালো হবে, আর এরপর থেকে আমাকে তুমি বিরক্ত করবে না। এ বলে নিয়া সেখান থেকে চলে যায়। এখানে গল্প একটু পেছনে ফিরে যায়। নিয়া যখন হোটেল রুমে ঘুমছিল তখন ড্যান তার ফোন থেকে সেই ভিডিওটা ডিলিট করে দিয়েছিল, যেখানে নিয়া কাঁদতে কাঁদতে ভিডিওটা বানিয়েছিল। ড্যান ভিডিওটা ডিলিট করেছিল কারণ সে ভেবেছিল যদি ভবিষ্যতে নিয়া তাকে দেখে পছন্দ না করে তাহলে কি হবে, তাই সে চায় নিয়া আবার নিজে থেকেই তাকে ভালোবাসুক। এ কারণে ড্যান স্নো ফেস্টিভ্যালের ভিডিওটাও ডিলিট করতে যাচ্ছিল, কিন্তু সেই ভিডিওতে নিয়া অনেক খুশি ছিল, তাই সেটা ডিলিট করতে তার মন চাইল না। আর এখানেই শেষ হয় ওয়ান ডে সিনেমাটি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন।